আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানান। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, দেখতে পেলে আমরা আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের টপিক কি টপিক ছিল? আজকে আপনাদের টপিক ছিল পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার চেঞ্জ, জেন্ডার চেঞ্জ, প্রোনাউন। আচ্ছা, তো প্রথমেই আসি আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ হচ্ছে সিম্পলি, আমরা জানি যে একটি ভাষা কতগুলো শব্দ নিয়ে গঠিত হয়। এই শব্দগুলো মিলে যখন মনের কোনো ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য বা সেন্টেন্স। তো এই সেন্টেন্সে যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করি সেই ওয়ার্ডগুলোকে তখন বলা হয় পার্টস অফ স্পিচ। তার মানে আমি যদি বলি, যেমন এইখানে আমি যেটা লিখেছি, এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল পার্ট অফ স্পিচ। আশাবের, তো ধরুন আমরা যখন এভরি যখন লিখব, দেখুন এটা বাক্যে ব্যবহৃত হয় না, কিন্তু এভরির অর্থ আমরা জানি, এভরির অর্থ হলো প্রত্যেক বা প্রতি। তো এই যে এভরিটাকে যখন আমরা ব্যবহার করলাম তখন এটা হচ্ছে সিম্পলি একটি ওয়ার্ড, কিন্তু এইটাকে যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন এটা বাক্যের ওয়ার্ড হিসেবে, বাক্যে যখন ব্যবহার করব, বাক্যের যখন অংশ হবে তখন আমরা তাকে বলবো পার্টস অফ স্পিচ। তার মানে এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড আ পার্ট অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। আচ্ছা, এখন আসি আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদ বা পার্টস অফ স্পিচ কত প্রকার। আচ্ছা, আমাদের সাথে একজন জয়েন করছেন, নার্গিস জয়েন করছেন। নার্গিস, আপনি কি ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? নার্গিস, শুনতে পাচ্ছেন? নার্গিস কি এই বেছে না আগে বেছে? নার্গিস কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু আপনারা সারা শব্দ না দিলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা ক্লাসটা কিভাবে নিচ্ছেন। নয়ন পারভেজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটু সারা শব্দ দেবেন। ওই যে মাঝে মধ্যে দেখেন না, ওয়াজ মাহফিল হয়, হুজুরেরা যখন করেন তখন বাকিরা একটু চিৎকার দিয়ে ওঠে, আপনারা একটু চিৎকার দিয়ে উঠবেন, না উঠলে তো আমি বুঝতে পারবো না জি স্যার। আসেন কিনা না আসেন। তবে অবশ্যই মাইক্রোফোনটাকে যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, বাকি সময়টুকু তো মিউট রাখবেন। তো পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আধুনিক বইগুলোতে। আমরা যেমন ইংলিশে পার্টস অফ স্পিচ 8টি পড়ি, আধুনিক বইগুলোতে এইখানে 9টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ আর্টিকেলকে আরেকটি পার্টস অফ স্পিচ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ওই ঝামেলা যাওয়ার দরকার নেই, কারণ আমাদের যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন ওই 9টি হিসেবেই আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আর্টিকেল, এই প্রশ্নটা আপনাদেরকে ভাইবে করতে পারে, তাহলে আধুনিক বইগুলোতে কেন আর্টিকেলকে আরেকটি পার্টস অফ স্পিচ হিসেবে ধরা হয়? তো আর্টিকেল মূলত হলো 3টি, এ এন্ড ডি, 3টি। তাহলে এইখানে কেন এই আর্টিকেলকে কেন আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে গণ্য করা হয়? এর কারণটা হচ্ছে যে আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ, তার ফাংশনের দিক থেকে অ্যাডজেক্টিভ। তো ফাংশনের দিক থেকে যেহেতু সে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের আমরা যেটা জানি যে অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, কিন্তু আর্টিকেলের ডিগ্রি হয় না। এই কারণে মডার্ন যারা গ্রামার যারা লিখেন ওই সমস্ত জায়গাগুলোতে আর্টিকেলকে আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে উল্লেখ করা হয়। তো আমরা ওইটার মধ্যে যাব না, আমরা এটাকে সরাসরি এই 9টাই পড়বো আমরা। তো 9টার মধ্যে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকটি
এর মধ্যে কিছু আছে যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো অনেক মানে গুরুত্বপূর্ণ। তো আমরা এরপর থেকে একটু পড়ার চেষ্টা করব। আমরা চলে আসি নাউন। নাউন কাকে বলে? নাউন কি? নাউন আর কিছুই না, নাউন হচ্ছে নাম। নাউন হচ্ছে নাম। যে কোনো কিছুর নাম যদি হয় তাহলে সেটাকে আমরা নাউন বলবো, যে কোনো কিছুর নাম। তো এখন সেটা কিসের নাম হতে পারে? যেমন ধরুন আমার নাম হতে পারে, আপনার নাম হতে পারে, আমার হাতে একটি কলম আছে, কলমের নাম হতে পারে, একটি ঋতুর নাম হতে পারে, একটি অসুখের নাম হতে পারে, এগুলো সবগুলোই নাউন। তো এই নাউনগুলোকে আবার আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন হচ্ছে যেই নাউনগুলো ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ যে নাউনগুলোকে আমরা কোনো না কোনোভাবে ছুঁতে পারবো, যে নাউনগুলোকে আমরা কোনো না কোনোভাবে অনুভব করতে পারবো, যে নাউনগুলোকে আমরা কোনো না কোনোভাবে স্পর্শ করতে পারবো। এখন মানে এটা হচ্ছে যে কাল্পনিক ভিত্তিতে বা কল্পনার মতো। এখন চাঁদ তো একটা নাউন, চাঁদকে আমি কিভাবে স্পর্শ করব? কিন্তু চাঁদকে আমরা দেখি, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলো দেখি, সেটা। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলো বিমূর্ত, অর্থাৎ যে নাউনগুলোকে আমরা দেখতে পারবো না, ছুঁতেও পারবো না, অনুভব করতে পারবো। এই সংজ্ঞাটা খুব প্রচলিত সংজ্ঞা, কিন্তু এই সংজ্ঞাটা নিয়ে একটু মানে দ্বিমত আছে। তো আমি অত জটিল আলোচনার মধ্যে যাব না। যেমন আমি যদি বলি লাফিং, যদি বলি লাফ থেকে লাফিং আসছে, তো এখন এইখানে আমি যদি সুইমিং যদি বলি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো, এই অ্যাবস্ট্রাক্ট নাউন সুইমিং, আমরা তো কেউ যদি সাঁতার কাটে আমরা সেটা দেখি। বিউটি, এইটাও আমরা দেখি। লাভ, এইটাও আমরা দেখি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যেই সেন্স থেকে দেখার বা অস্তিত্বের কথা বলতেছি, বিষয়টা হচ্ছে যে এটার বিমূর্ত কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ আমরা অনেস্টিকে আলাদা করে কোথাও রাখতে পারবো না। অনেস্টি অনেকটাই গুণের মতো, এটা একটা ব্যক্তির মধ্যে থাকবে। অর্থাৎ ওই ব্যক্তি বাদ দিয়ে আমরা অনেস্টিকে আলাদা করে ফেলতে পারবো না, জাস্ট এটুকুই। তো এখন এই কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা প্রতিষ্ঠানের নাম, যেমন ঢাকা, রবীন্দ্রনাথ, পদ্মা রিভার। কমন নাউন কি? সাধারণভাবে কোনো শ্রেণীর নাম, অর্থাৎ একটি কমন শ্রেণীর নাম। যেমন আমার নাম, ধরুন একজনের নাম হচ্ছে নাইম, একজনের নাম হচ্ছে নাইম। তো নাইম যার নাম, তো আমরা নাইম একজন ছেলে, তো যখন আমরা ছেলে বলবো তখন দেখুন ওই ছেলের মধ্যে নাইম থাকবে, করিম থাকবে, আসিফ থাকবে, ইত্যাদি ইত্যাদি অনেকেই থাকবে। সবার কমন নাম হচ্ছে ছেলে। তো কমন নাউনটা হচ্ছে এরকম একটি শ্রেণীর নাম, যেই শ্রেণী নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম না বুঝিয়ে একটি নির্দিষ্ট শ্রেণীর নাম বোঝাবে। যেমন আমি যদি বলি গার্ল, যদি বলে, আমি যদি বলি রিভার, যদি বলে, দেখুন রিভার হচ্ছে, যারা নদী দেখছেন এই নদীগুলোকে, সেটার মধ্যে পদ্মা থাকতে পারে, মেঘনা থাকতে পারে, যমুনা থাকতে পারে, অথবা আপনার বাড়ির পাশ দিয়ে যেটা বয়ে যাচ্ছে সেটাও থাকতে পারে। তো এখন ওই নদীর নিজের যে নাম সেটা হচ্ছে তার প্রপার নাউন, আর এই যে নদী এটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে আমরা একটু মানে হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। কালেকটিভ নাউন কিছুই না, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম, অর্থাৎ কতগুলো মিলে, এটা কমন নাউনের বেলায় হতে পারে, প্রপার নাউনেরও হতে পারে, ম্যাটেরিয়াল নাউনেরও হতে পারে। এগুলো মিলে যখন একটি দল বা একটি টিম যখন গঠিত হয় তখন তাকে বলি আমরা কালেকটিভ নাউন। যেমন আমরা টিমের কথা বলতে পারি, আপনারা ফুটবল বিশ্বকাপ দেখছেন, আমরা যখন বলি যে ফুটবল টিম বলি, এইখানে কেউ হয়তো ব্রাজিলের সাপোর্টার থাকতে পারেন, কেউ হয়তো আর্জেন্টিনার সাপোর্টার থাকতে পারেন, কেউ হয়তো আর্জেন্টিনার সাপোর্টার থাকতে পারেন। দেখুন এখন যখন আমরা আর্জেন্টিনার টিম যখন বলি তখন টিমটা গঠিত হয় কি দিয়ে? প্লেয়ার দিয়ে। এই প্লেয়ারগুলোকে যেমন আমরা, মানে আমার অত প্লেয়ারের নাম মনে নেই, এটা ছোটোবেলায় যখন খুব বেশি উৎসাহী বা আগ্রহী ছিলাম তখন ফ্যান্টাসি কাজ করতো, তখন অনেক নাম মুখস্থ রাখতাম প্লেয়ারদের, কিন্তু এখন মুখস্থ নেই আমার। যেমন ধরুন বাংলাদেশ ক্রিকেট টিমের কথাই বলি, দেখেন এই মুহূর্তে আছেন মুশফিকুর রহিম আছেন, মেহেদি হাসান আছেন, তারপরে আমাদের মুস্তাফিজুর রহমান আছেন। তো ওনারা মিলে কিন্তু একটা টিম গঠিত হয়।
ঠিক একই রকমভাবে ক্লাস। আমরা যদি আমাদের যদি বলি যে আমরা হচ্ছে স্টুডেন্ট, এই স্টুডেন্টটা হচ্ছে একটা কমন নাউন, কিন্তু আমরা যখন একাধিক স্টুডেন্ট যখন মিললে তখন ওইটাকে আমরা বলবো একটি ক্লাস। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, অর্থাৎ অনেকগুলো জিনিস মিলে যখন একটি দল বা একটি টিম বা এই ধরনের কোনো কিছু বোঝায় তখন তাকে বলা হয় কালেকটিভ নাউন। এরপরে চলে আসি আমরা ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়, আমরা একটু সামনে গিয়ে আলোচনা করব কোন জায়গাতে প্রবলেমটা হয়। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এটাকে বলা হয় যে পদার্থ বা উপাদানের নাম বলা হয়, যেটা অর্থাৎ আমরা আমাদের আশেপাশে যদি একটু যদি তাকাই, আপনার পাশে যদি একটি গ্লাসে পানি থেকে থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ওয়াটার। তা ওয়াটার এটা হচ্ছে একটি পদার্থের নাম বা একটি পদার্থের উপাদান, সেই হিসেবে এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন বলা হয়। একই রকমভাবে আপনি যে টেবিলটায় বসে আছেন সেই টেবিলটা যদি কাঠ দিয়ে তৈরি হয়, কাঠ হচ্ছে একটি উপাদানের নাম। একই রকমভাবে আপনি যদি উপরে ছাদে যদি তাকান, অর্থাৎ যারা বিল্ডিংয়ে আছেন আপনারা দেখবেন লোহা হচ্ছে একটি উপাদানের নাম। যদি কারো টিন থাকে, টিন হচ্ছে একটি উপাদানের নাম। এখন এখানে একটু কনফিউশন হয়, কনফিউশনটা আমরা ম্যাটেরিয়াল নাউনের বেলায় এই কনফিউশনটা আমরা এখন একটু দূর করে দিই। সবসময় একটা জিনিস মনে রাখবেন, ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা গেলেও গণনা করা হয় না, শুধু এটুকু মনে রাখবেন। গণনা করা হলেও গণনা করা গেলেও গণনা করা যায় না। এটাকে সাধারণত হস্তান্তর যখন করা হয় বা যখন হাত বদল করা হয় তখন এটাকে সাধারণত পরিমাণ হিসেবে, অর্থাৎ সেটা ওজন হতে পারে অথবা সেটা আয়তন হতে পারে। এভাবে যেমন আমরা গোল্ড যখন কিনি, গোল্ড আমরা ওজন দিয়ে কিনি। ওয়াটার যখন কিনি ওয়াটার আমরা ওজন বা আয়তনে কিনি। কাঠ যখন কিনি আমরা কাঠ আয়তনে কিনি। আয়রন বা লোহা যখন কিনি আমরা, তখন আমরা সেটাকে ভর বা ওজন হিসেবে কিনি। এরপরে চলে এসে আমরা গণনার ভিত্তিতে নাউন দু প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের বিষয়টা হচ্ছে যেটাকে আমরা গণনা করতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটাকে আমরা গণনা করতে পারি না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা উপরে যেটা পড়লাম সেখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি। ম্যাটেরিয়াল নাউনের বেলায় আমরা যেটা বললাম যে এটাকে গণনা করা গেলেও এটাকে সাধারণত গণনা করা হয় না, তাহলে সেই হিসেবে এটা আনকাউন্টেবল নাউন। এখন কেউ যদি বলে যে স্যার আমি রাইস বা চাল গুনতে পারি, আপনার কাজ নেই, বসে বসে গুনেন আপনি, সমস্যা নেই, কিন্তু সাধারণত এটাকে গণনা করা হয় না। একই রকমভাবে আমরা যদি বলি যে অনেস্টির কথা যদি বলি, অর্থাৎ যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা বলেই দিয়েছি এটাকে গণনা করা যাবে না। এছাড়া বাকি যে নাউনগুলো আছে সেই নাউনগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটাই হতে পারে, তবে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত আনকাউন্টেবল হয়। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলুন। আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলুন। জি না। আচ্ছা, যদি সমস্যা না থাকে, যদি সমস্যা না থাকে আপনারা তাহলে এখানে একটা মুট করে দেন। আর এই যে প্রপার নাউন, জি জি বলুন। কাউন্টেবল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কাউন্টেবলটা এটা বুঝতেছি না, মানে বুক পেন এগুলো তো কাউন্টেবল। ম্যাটেরিয়ালের বেলায় আমরা যেই কথাটা বলেছি যে ম্যাটেরিয়ালের বেলায় আপনার সাধারণত ম্যাটেরিয়ালটাকে আমরা যখন গণনা করতে পারলেও সাধারণত ম্যাটেরিয়ালটাকে আমরা গণনা করি না। তো ওই হিসেবে ম্যাটেরিয়ালটাকে আমরা আনকাউন্টেবল হিসেবে ধরে নিই। আমি কি বুঝাতে পারছি? এখন আপনি যেই প্রশ্নটা করছেন বুক পেন, এই প্রশ্নটাই তো করেছেন। জি স্যার, এগুলো তো মানে ম্যাটেরিয়ালের তৈরি আর কি ইউনিট থাকে। ম্যাটেরিয়ালের তৈরি একটা ইউনিট থাকে। এখন বুক তৈরি হয় কি দিয়ে? স্যার মানে উপাদানটা। জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, এরপরে আমরা আসি, আমরা কোথায় গেছিলাম? আচ্ছা, প্রপার নাউন, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, এগুলো আপনারা একটু বিস্তারিত মানে পড়ে নেবেন যখন শীটটা পাবেন। কমন নাউন, এটা নিয়েও আমরা একটু কথা বলেছি, এটা একটু পড়ে নেবেন আপনারা। কালেকটিভ নাউন, এটা কালেকটিভ নাউনের বিষয়ে যেটা হচ্ছে যে কালেকটিভ নাউনের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো একটু আপনারা দেখে নেবেন। সাধারণত এর ভেতর থেকেই প্রশ্নটা করে, ঠিক আছে? তো কালেকটিভ নাউন সমষ্টিগতভাবে কাজ বোঝালে সিঙ্গুলার ভার্ব হবে, আর কালেকটিভ নাউনের সদস্যরা পৃথকভাবে কাজ করলে নাউন অফ মাল্টিটিউড বলা হয়, এরপরে প্লুরাল ভার্ব বসবে। অর্থাৎ দেখেন, এ ফ্লোক অফ বার্ড ইজ ফ্লাইং, একটি ফ্লোকের বা একটি পালের, পাখির পালের সবগুলো পাখি একসাথে উঠতেছে। অর্থাৎ এই কালেকটিভ নাউনের সবগুলো একসাথে একই কাজ করতেছে, বা সবগুলো যেই কাজটার কথা বলা হয়েছে সেই কাজটার কথা, ওই ক্ষেত্রে এই কালেকটিভ নাউনটি সিঙ্গুলার হয়ে যাবে। কিন্তু যদি তাদের মধ্যে সিদ্ধান্তের ভিন্নতা দেখা যায় বা তাদের মধ্যে যদি আলাদা কোনো কেউ যদি কাজ করে, তখন সেটাতে নাউনের মাল্টিটিউড হবে, অর্থাৎ এক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। যেমন দ্য ক্লাস আর ডিভাইডেড ইনটু 2 ডিভিশনস, ক্লাসটি 2 ভাগে বিভক্ত। তাহলে স্পষ্ট আপনারা বুঝতেই পারতেছেন যে নাউন এই ক্ষেত্রে কালেকটিভ নাউন, ক্লাস তো কালেকটিভ নাউন, এই নাউনটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে এটা প্লুরাল হয়ে যাবে। আর ম্যাটেরিয়াল নাউনের বেলায় আমরা যেটা বলছিলাম যে নাউন কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং যা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আর এইখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনটা এটা তো আমরা আগেই বলে দিয়েছি। তবে এইখানে একটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, জিরান্ড যদি কখনো থাকে, অর্থাৎ জিরান্ড গঠিত হয় ভার্ব প্লাস আইএনজি, এটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, এই ক্ষেত্রে ওই যেই আমরা নাউনটা পাবো জিরান্ড, স্ট্রাকচারালি এবং ফাংশনালি সে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন আমি যদি বলি সুইমিং ইজ গুড ফর হেলথ বা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এক্ষেত্রে যে সুইমিংটা আমরা পাবো সেই সুইমিংটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটু মনে রাখবেন, এটা আমাদের সাধারণত প্রচলিত বইগুলোতে নেই, একটা বইতে আছে, এটা অনেক সময় হুট করে প্রশ্ন দিয়ে দিতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা আপনারা জিরান্ড যেগুলো পাবেন সেই জিরান্ডগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো এরপরে আসি গণনা যোগ্যতা বা কাউন্টেবল অনুসারে নাউনের শ্রেণীবিভাগ, এটি নিয়ে তো আমরা কথা বলেছি। এখন এইখানে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আপনারা চাইলে আমি এগুলো বলে দিতে পারি, কিন্তু এগুলো বলার থেকে আপনারা একটু যদি পড়ে নেন আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু নাম্বার চেঞ্জের জায়গায় চলে যাই। নাম্বার চেঞ্জে এখান থেকে প্রায় প্রশ্ন হয়, বুঝতে পারছেন? এখন নাম্বার চেঞ্জের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে ভাওয়াল পরিবর্তন করে। এখন এগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিতে পারি, কিন্তু এগুলো আসলে পড়িয়ে আমার যে বিষয়টা, এগুলো পড়িয়ে আসলে আমার মনে হয় না যে ক্লাসটা আমি লং করতে পারি, আমরা এক্সটেন্ড করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় না যে আপনাদের খুব একটা বেশি উপকার হবে। এর কারণটা হচ্ছে এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেমন আমরা এইখান থেকে এই যে জায়গাটুকু আছে, এইখান থেকে প্রায় একটা প্রশ্ন আসে। ভাওয়াল যখন পরিবর্তন করি আমরা, ফুট থেকে ফিট, গোস থেকে ঘিস, লাউস থেকে লাইস, ম্যান থেকে মেন, মাউস থেকে মাইস, টুট থেকে তিট, ওমেন থেকে ওমেন। আপনাদের মুখস্থ করতে হবে এগুলো। তারপর হচ্ছে এফ বা এফি, এটা পরিবর্তন হয়ে ইএস হয়। হাফ হাফস, নাইফ নাইফস, লিভ লিভস, লোভ লোভস, সেলফ সেলফস, থিফ থিভস, ওয়াইফ ওয়াইফস। আর এইখানে এফ বা এফি থাকলে শুধু এস হয়। তো এগুলো আর এই যে জায়গাটা সিঙ্গুলার এবং প্লুরালের অর্থ একই, যেমন ডিয়ার ডিয়ার, শিপ ভেড়া, শিপ ভেড়া, ক্যানন ক্যানন, অর্থাৎ এটার সিঙ্গুলারের বেলায় বানান যা থাকবে প্লুরালের বেলায় বানান তাই থাকবে। আর কিছু কিছু সিঙ্গুলার এবং প্লুরালের অর্থ একটি সিঙ্গুলার কিন্তু প্লুরাল হয় দুইটি, অর্থাৎ দুইটি ভিন্ন অর্থের প্লুরাল হয়। যেমন আমরা যখন আর্মস বলবো, এটার সাথে যখন আমরা এস যোগ করব আর্মস, এগুলো হবে বাহুসমূহ বা অস্ত্র বলা হয়। আপনারা অনেক সময় শোনেন না যে আর্মস উদ্ধার করা হয়েছে। আবার আর্মস দ্বারা আমাদের যে হাত, সেই হাতটাকে বোঝানো হয়। কালার দ্বারা কালার্স, রংসমূহ বোঝানো হয়, পতাকাও বোঝানো হয়। সার্কামস্টেন্স দ্বারা সার্কামস্টেন্সেস, ঘটনাসমূহ বা অবস্থাও বোঝানো হয়। ম্যানার দ্বারা প্রক্রিয়াসমূহ বা আচরণও বলা হয়। কাস্টম দ্বারা রীতি, কাস্টমস রীতিনীতি এবং শুল্ক।
এই যে যেগুলো আছে গুরুত্বপূর্ণ এগুলো আপনাদেরকে আমি তুলে দিয়েছি, আদার্স অন্য কিছুর দরকার পড়বে না, এখান থেকে পড়ে নেবেন। আবার সিঙ্গুলার এবং প্লুরালের সম্পূর্ণ ভিন্ন অর্থ হয়, যেমন অ্যাডভাইস উপদেশ, কিন্তু যখন আপনি অ্যাডভাইসেস লিখবেন তখন সেটা হয়ে যাবে সংবাদ তথ্য। এয়ার বাতাস, যখন আপনি এয়ার্স বলবেন গর্বিত ভঙ্গি, এগুলো কিন্তু পরীক্ষা দেয়। কর্ন শস্য, কর্নস পায়ের করা। গুড ভালো, গুডস মালপত্র। আয়রন লোহা, আয়রন শিকল। মেশিনারি যন্ত্রপাতি, মেশিনারিস যন্ত্রাংশ। রিসপেক্ট শ্রদ্ধা, রিসপেক্টস শ্রদ্ধার প্রকাশ। রিটার্ন প্রত্যাবর্তন, রিটার্নস বিবরণী। স্যান্ড বালি, স্যান্ডস মরুভূমি। আর এইখানে আমাদের যে রুল 11তে যেইটা আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তবে 11টা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 11 থেকে আপনারা মনে দেখতে পাচ্ছেন এইখান থেকে প্রত্যেকবার পরীক্ষা একটা না একটা আসে। ডাটাম, ডাটা। মিডিয়াম, মিডিয়া। এজেন্ডাম, এজেন্ডা। মেমোরেন্ডাম, মেমোরেন্ডা। রেফারেন্ডাম, রেফারেন্ডা। ইরাটাম, ইরাটাম। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। তারপর আচ্ছা এইখানে কয়টা আছে ফাল্কন। তো এই যে ইয়েগুলো আছে, সেই এইগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন। এখান থেকে পরীক্ষায় প্রায়ই আসে পরীক্ষায়, যেমন আপনার ডাটাম, ডাটা অনেকবার পরীক্ষায় এসেছে। মিডিয়াম, মিডিয়া অনেকবার পরীক্ষায় এসেছে। তো এগুলো একটু আপনারা দেখে নেবেন। আর এই যে জায়গা থেকে এইখান থেকেও কিন্তু পরীক্ষায় আসে। রুল 30 এইখান থেকে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। আর কিছু কিছু আছে যেগুলো সর্বদা আপনার প্লুরাল হয়, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এখন নাম্বারে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা বলেন। প্রবলেম আছে আমি জানি, কারণ নাম্বার যেহেতু আপনারা ওভাবে পড়েন নেয়, যার কারণে নাম্বারে একটু প্রবলেম থাকতে পারে, কিন্তু তারপরে বুঝতে বা কীভাবে পড়বেন এটাতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা একটু জানান। স্যার প্রশ্নটা কি রকম হবে, মানে নাউন আছে যেরকম প্লুরাল, এগুলার কি অর্থ চাবে নাকি বলবো যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? হ্যাঁ, আপনাকে অর্থ এইটাও দিতে পারে যে ডেটামের প্লুরাল কি, অথবা নিচের কোনটি প্লুরাল। ডাটাম দিয়ে রাখলো, মিডিয়াম দিয়ে রাখলো, এজেন্ডা দিয়ে রাখলো, রেফারেন্ডাম দিয়ে রাখলো। এখন বলেন, আপনি বলেন নিচের কোনটি প্লুরাল। এজেন্ডা। এজেন্ডা প্লুরাল, জাস্ট এভাবে কোশ্চেন আসবে। তো আমি এইখানে আপনাদের বইয়ের সাইজটা, যেই ভাই বই পেয়েছেন আমাদের এক ভাই, উনি বুঝতে পারছেন যে এই বইয়ে কতগুলো পাতা আছে এবং কতগুলো পড়া আছে। তো আমি অকারণে ওই ধরনের প্র্যাকটিস দিয়ে বইয়ের সাইজটা আমি বড় করি না। আপনারা আগে টপিকটাকে ভালো করে পড়বেন। ওই যে প্র্যাকটিস আজকে দিয়ে দিলাম 100 বাংলা প্রশ্ন, ঠিক একই রকমভাবে নেক্সট দিন হয়তো বা 100 ইংলিশ প্রশ্ন দেবে, এভাবে আপনারা পড়তে থাকবেন। আর মুখস্থ প্রথমবারে আপনারা মুখস্থ করতে আপনারা মুখস্থ করতে চাইবেন না, পারবেন, মুখস্থ করতে চাইবেনও না, আর মুখস্থ করতে পারবেনও না। আপনারা বারবার পড়তে থাকবেন, আপনারা একটা রুটিন করে নেবেন। আমি চাইলে একটা রুটিন আপনাদেরকে করে দিতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই রুটিনের থেকে আপনাদের যে রুটিন আছে সেই রুটিনটাই বেশি কার্যকর হবে। আপনাদের নিজেদের রুটিনটা বেশি কার্যকর হবে, কারণ আপনাদের ডেইলি লাইফ আমার থেকে আপনারা বেশ ভালো জানেন। বেশি দরকার নেই, দিনে আপনি 2 ঘন্টা সময় রাখবেন শুধু ওই 100 প্রশ্ন পড়ার জন্য। অর্থাৎ আমাদের ওইখানে মোটামুটি 5000-এর মতো প্রশ্ন আছে। তো আমরা যদি দৈনিক 100 প্রশ্ন পড়ে ফেলতে পারি, তাহলে আমাদের 50 দিনের মধ্যে আমাদের এই প্রশ্নটা শেষ হয়ে যাবে। মুখস্থ হোক বা না হোক, আপনার মুখস্থ করার দরকার নেই। আপনার টার্গেট থাকবে আমি দৈনিক 2 ঘন্টা সময় রাখবো, ওই 2 ঘন্টার মধ্যে আমি 100 প্রশ্ন পড়বো। আর বাকি 3 ঘন্টা যে সময়টা থাকবে সেই সময়টাতে অন্য কোনো কিছু পড়বেন না, শুধু আমি যে টপিকটা আপনাদেরকে পড়াচ্ছি শুধু সেই টপিকটা পড়বেন। এরপর যদি আপনাদের চাকরি যদি না হয়, কমন যদি না পড়ে, দায়িত্ব আমার এটা রেকর্ড রয়ে গেছে, রেকর্ড থাকবে। তাহলে পড়ার রুটিনটা পেয়েছেন, এভাবে পড়তে থাকেন। আচ্ছা, এবার একটু আসেন, আমাকে একটু বলেন তো, যে প্রশ্নটা একজন করেছিলেন, বুক বলেন কোন ধরনের নাউন। বুক স্যার হলো কমন নাউন। কেন কমন নাউন কেন? বুক হলো একটা ক্যাটাগরি, মানে জেনারেলি একটা টাইপ অফ জিনিস। রাইট, অর্থাৎ আমরা সাধারণত একটা মলাট দেওয়া ভেতরে যদি ছাপানো কোনো কিছু থাকে সেটাকে আমরা বই বলি। সেটা বাংলা বই হতে পারে, সেটা ইংলিশ বই হতে পারে, সেটা এক্সট্রা ভিন্ন ভিন্ন বইও হতে পারে। আচ্ছা, এবার একটু বলেন তো, তাহলে বুকের ক্ষেত্রে আমরা বুকের ম্যাটেরিয়াল নাউনটা কি খুঁজে বের করতে পারবো? কাগজ। কাগজ। আচ্ছা, কাগজের ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা খুঁজে বের করতে পারবো?
উড মানে কাঠ। আচ্ছা, এবার আসি আমরা জেন্ডার চেঞ্জের মধ্যে আসি, যে জিনিসটা আমাদেরকে একটু ভোগায়। আপনারা একটু মাইক্রোফোনটা অফ করে দিন, মাইক্রোফোনটা একটু মিউট করে রাখুন। জেন্ডার জেন্ডার হচ্ছে যে নারীবাচক বা পুরুষবাচক, এটা বোঝায়। তো আমরা কিছু কিছু জিনিস আমরা যদি চিন্তা করি, যেমন ধরুন আমরা যদি একটি ছেলে রহিমকে চিন্তা করি, তাহলে রহিম সে পুরুষবাচক। আমরা যদি ফর এক্সাম্পল যেমন ধরুন আমরা যদি রাজিয়া চিন্তা করি, তাহলে রাজিয়া হচ্ছে একজন নারী, ঠিক আছে। আবার কিছু কিছু আছে কমন, আমরা যদি বলি, যেমন আমরা যদি স্টুডেন্ট বলি, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। আমার হাতে যে কলম, এর নারীবাচকতাও নেই, এর পুরুষবাচকতাও নেই। তাই মানে এইখান থেকে আমরা জেন্ডারকে 4 ভাগে ভাগ করতে পারি: ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার জেন্ডার। তো এখন এই যে জেন্ডার পরিবর্তনের যে নিয়মটা, আমি যদি নিয়মটা আপনাদেরকে বলে দেই, মানে সেটা আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু পড়তে হবে আপনাদের। তো আসি আমরা যে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো একটু দেখবেন। যেমন নিউটার জেন্ডার বোঝাতে ইট ব্যবহার করা হয়। দেশ, জাহাজ, গাড়ি ইত্যাদি অনেক সময় ফ্যামিলিন হিসেবে পার্সনিফিকেশন করা হয়। এক্সাম্পল, বাংলাদেশ ইজ প্রাউড অফ হার ফ্রিডম ফাইটার্স। সাধারণত দেশগুলোকে আমরা মা হিসেবে চিন্তা করি, ওই জায়গা থেকে ওইটাকে ফ্যামিলিন হিসেবে চিন্তা করা হয়, অর্থাৎ এর উপরে নারীত্ব আরোপ করা হয়। ঠিক আছে। এর পাশাপাশি যেমন ধরেন প্রকৃতিতে আমরা যেটা পাই, সেটা যদি একটু কোমল হয় বা সেটা যদি একটু ছোট যদি হয়, তাহলে সেটাকে আমরা নারী হিসেবে চিন্তা করি। যেমন আমরা মুন যদি চিন্তা করি নারী, কিন্তু সূর্য যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা ম্যাসকুলিন বা পুরুষবাচক। তো এখন এই যে মানে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে, ফাদার, মাদার, ব্রাদার, আঙ্কেল, কিং, হাজব্যান্ড, ম্যান, উমেন, বয়, গার্ল, এগুলো মোটামুটি আপনারা পারেন। তো এগুলো ওভাবে আপনাদেরকে পড়ে নিতে হবে, কারণ এগুলো আমি নিয়ম বলে কিছু হবে না, এগুলো ওভাবে আপনাদের একটু দেখে নিতে হবে। এখান থেকে হুট করে প্রশ্ন দিয়ে দেয়, যেমন এই প্রশ্নটা প্রায়ই দেয়, হর্স, মেয়ার, ফক্স, ভিক্সেন, ডগ, বিস, নেফিও, নাইস, বুল, কাউ, কক, হেন, এগুলো প্রায় পরীক্ষায় দিয়ে দেয়। ওয়াইজার্ড, এটাও একবার পরীক্ষায় দিয়েছিল, তবে এগুলো প্রায় পরীক্ষায় দেয়। তো আর 2 নম্বর নিয়মে যেটা আছে, সেটা হচ্ছে যে এস বাই এস যোগ করে এই জিও এবং জিওস, এইটাই যে শেফার্ড এবং শেফার্ডেস, এটা পরীক্ষায় দেয়। পয়েট, পয়েটেস, এটাও পরীক্ষায় দেয়। ব্যারন, ব্যারনেস, এটাও পরীক্ষায় দেয়। আর এইটা ম্যানেজার, ম্যানেজারেস, এটাও পরীক্ষায় দেয়। সবই মানে এইখানে যা আছে পরীক্ষা দেওয়া ছাড়া কোনো কিচ্ছু নেই, যা দেন সবই পরীক্ষায় আসছে, একাধিকবার আসছে। ভাওয়েল বদলে আমরা যেটা এইখানে অ্যাক্টর, এটা পরীক্ষা দেয়। প্রিন্স, এটা আপনারা পারেন। ডিউক, ডাচেস, এটা আপনারা পারেন। এম্পারার, এটাও পারেন আপনারা। টাইগার, টাইগ্রেস, হান্টার, হান্ট্রেস, ট্রেইটর, ট্রেইটরেস, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরেস, এটাও আপনারা পারেন। আর এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনগুলোতে সাধারণত যে কাজটা করা হয়, যে কোনো একটা শব্দের, অর্থাৎ মূল যে শব্দটা থাকে ম্যাসকুলিন বা ফেমিনিন বাচক, ওই শব্দটাকে পরিবর্তন করে। যেমন সন ইন ল, জামাই, সনের জায়গায় আমরা শুধু ডটার বসিয়ে দিই, ডটার বসিয়ে দিলে সেটা পুত্রবধূ হয়। অবিরাম, অবিরাম শব্দের অর্থ অবিরাম শব্দের অর্থ সুন্দর, অবিরাম, অবিরাম শব্দের অর্থ অবিরাম, অবিরাম শব্দের অর্থ সুন্দর, অবিরাম, অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর, অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আচ্ছা, কেউ একজন মনে হয় পড়তেছেন ভাই, মানে আমি ঠিক জানি না আপনারা মাল্টিটাস্কার হয়ে গেছেন কি না। আমি ইংলিশ পড়াচ্ছি, ইংলিশ পড়ানোর সাথে সাথে আপনারা অবিরাম সুন্দর এটাও পড়তেছেন। আচ্ছা, যে ভাই পড়তেছেন একটু মিউট করে পড়ুন, ঠিক আছে। আর যিনি পড়তেছেন ওই পড়াটা শেষ হলে এগুলো একটু পড়েন, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, আর এইখান থেকে একটা প্রশ্নটা আসে, যেমন এখান থেকে ডন, এই প্রশ্নটা প্রায়ই আসে। সুলতান, সুলতানা খুব কম দিয়েছে, আমি পাইনি, অথবা খুব কম পেয়েছে। আর এইখান থেকে যে প্রশ্নটা, যে যেসব শব্দ কেবল নারীর জন্য ব্যবহৃত হয়, অ্যামাজন, এই শব্দটা প্রায়ই দেয়। ভার্জিন প্রায়ই দেয়। নার্স প্রায়ই দেয়। স্ট্রিউ প্রায়ই দেয়। সাইরেন প্রায়ই দেয়। হাউসওয়াইফ প্রায়ই দেয়।
ঠিক আছে, কুইন, উইডো, উইডো নিত্য, এটাকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। ম্যাসকিউলিন যেখানে হয় ক্যাপ্টেন, জাজ, চেয়ারম্যান, নাইট, পারসন, এম্পায়ারর, কিং, মঙ্ক, ওয়াইজার, ডিউক। কমন জেন্ডার যেগুলো কমন হয়, যেমন বেবি, চাইল্ড, কাজিন, স্টুডেন্ট, প্যারেন্ট, ফ্রেন্ড, পারসন, অরফান মানে এতিম, টিচার, ডক্টর, লিডার, সার্ভেন্ট, ক্যান্ডিডেট, প্রার্থী। নিউটার জেন্ডার যেগুলোর কোনো মানে নারীবাচক বা পুরুষবাচক নেই। এই যে জেন্ডার পর্যন্ত পড়ালাম আমরা, এইখানে আপনাদের কিভাবে পড়বেন সেটা বুঝতে কি আপনাদের কোনো প্রবলেম আছে কিনা জানা? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বাকি যেটুকু আছে বই গেলে পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি প্রোনাউনে। পুরো ইংলিশ গ্রামারের মধ্যে দুইটা জিনিস একটু খিটমিটে খটর মটর, আমরা যারা পড়াই আমাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এর ভিতরে একটা হচ্ছে প্রোনাউন এবং আরেকটা হচ্ছে প্রিপোজিশন। তো আমরা চেষ্টা করব প্রোনাউনকে একদম সহজভাবে পড়ার জন্য। যে প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত। যেমন আমরা বললাম যে, যেমন আমরা ইংলিশে যদি বলি নাসির ইজ প্লেইং ক্রিকেট, নাসির ইজ 15 years old। এরপরে বললাম নাসির রিডস ইন কলেজ বা স্কুল, যে কোনো একটা আমরা বলি, যেহেতু 15 years কলেজে পড়ার কথা। তারপরে আমরা লিখলাম নাসির ইজ আ গুড স্টুডেন্ট। আচ্ছা, এখন আমরা এই প্রথমটাতে নাসিরটাকে স্থির রেখে, অর্থাৎ নাসিরের জায়গায় নাসির থাকবে, আমরা নাসিরকে স্থির রেখে বাকি জায়গাগুলোতে আমরা হি বসিয়ে দিলাম। নাসির ইজ 15 years old, হি রিডস ইন কলেজ, হি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে দেখেন, আমরা এইখানে নাসিরকে বারবার রিপিট করলে এটা একটু শুনতে একটু লাগে, তো ওই কারণে আমরা প্রথম নাসিরকে স্থির রেখে বাকি নাসিরগুলোর জায়গায় হি বসিয়ে দিলাম। তো এই হিটা হলো প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে বসেছে। যদি এইখানে নাসির না হয়ে যদি নাসিরা যদি হতো, তাহলে আমরা সেখানে আমরা শি বসাতাম, অর্থাৎ যেহেতু নাসিরা একজন নারীর নাম সাধারণত, সেহেতু আমরা ওই নাসিরের পরিবর্তে আমরা একটি মানে ফ্যামিনিন, আমরা মেসকুলিন ফ্যামিনিন পড়ে আসছে, ফ্যামিনিন প্রোনাউন পড়াতাম। বুঝতে পারছেন? এরপরে চলে এসি আমরা ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। আমি যেটা বলেছি আপনাদেরকে যে সাধারণত প্রোনাউন আমাদের জন্য একটু কঠিন মনে হয়, তবে আপনারা যে পরীক্ষাটা দিবেন এই পরীক্ষার জন্য আমি প্রোনাউনের অত জটিলতার মধ্যে যাব না। আমরা একটু প্রোনাউনগুলো দেখে আসি। প্রথমে পড়ি পার্সোনাল প্রোনাউন, ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত, অর্থাৎ আমরা যখন কোনো একটি সেন্টেন্সে কোনো একজন ব্যক্তিকে আমরা ব্যক্তির পরিবর্তে যখন আমরা এই প্রোনাউনটাকে কোনো একটি প্রোনাউন যখন বসাবো, তখন সেটাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। এই পার্সোনাল প্রোনাউনের ভিতরে আছে আই, ইউ, হি, শি, উই, দে। আর আপনাদের জন্য একটা মেসেজ, সেটা হলো যে আপনারা সবাই আমাদের হোয়াটসঅ্যাপে তো আছেন, আমাদের ইউটিউবে আছেন। আপনাদের সবার জন্য আমার একটি জরুরি ঘোষণা, আপনারা সবাই আমাদের ফেসবুক পেজে, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো ক্লাস শেষে, আমাদের এই ফেসবুক পেজে আপনারা সবাই জয়েন করবেন।
ঠিক আছে, কারণ আমাদের অনেকগুলো আপডেট আমাদের ফেসবুক পেজেও আসে, আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন করবেন। তো আমরা আসি এরপরে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হলো সেই প্রোনাউনগুলো যেই প্রোনাউনগুলো দিয়ে কোনো প্রশ্ন করা হয়। এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর আবার একটা সুন্দর নাম আছে। সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো WH দ্বারা শুরু হয়, একমাত্র হাউ ছাড়া, ওইটাও H দিয়ে শুরু হয়। আচ্ছা, আমরা হু, হট, হুইজ, হাউ ইত্যাদি এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এটাকে একটু বন্ধ করো তো। এরপরে আসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বোঝাতে ভাগ করা, অর্থাৎ আপনি কার কার জন্য ভাগ করবেন সেটা একজনের মধ্যে হতে পারে, একাধিক জনের মধ্যে হতে পারে, যেমন ইজ, আইদার, নাইদার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশ প্রকাশ করার জন্য, যেমন দিস পেন, দ্যাট বুক, সাস এ ট্যালেন্ট স্টুডেন্ট, অর্থাৎ আমরা এখানে কাউকে নির্দেশ করছি, এটাকে বলা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, যেটা প্রোনাউনের মধ্যে, প্রোনাউন না শুধু মানে ইংলিশ গ্রামারের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ঘোল খাওয়ায় সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই ভদ্রলোক কখনো রিলেটিভ প্রোনাউন হয়, এই ভদ্রলোক কখনো ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, এই ভদ্রলোক আবার কখনো কখনো গিয়ে একটু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই ভদ্রলোক আবার কখনো কখনো গিয়ে অ্যাডভার্বের মতো কাজ করে, রীতিমতো একটা চ্যালেঞ্জ। এবং এই ভদ্রলোক কখনো কখনো প্রিপজিশনও হয়ে যায়। তো আমরা মানে অত জটিলতার মধ্যে যাব না, আমরা আমাদের প্রাইমারি যে টার্গেটটা NTRCA-তে একটা ভালো ফল করা, আমরা সেই টার্গেট বা লক্ষ্যে থাকব। রিলেটিভ প্রোনাউন হচ্ছে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, যেমন আমি যদি বলি দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, এই যে হু দ্য বয়ের জন্য আমরা বললাম, এই যে সম্পর্কটা স্থাপন হলো রিলেটিভ প্রোনাউন। এরপরে চলে এসে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সম্পর্ক বোঝাতে, যেমন ইজ আদার, দে লাভ ইজ আদার, প্রত্যেকে ভালোবাসে। তারপর রিফ্লেক্সিভ এবং এমফ্যাথেটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে রিফ্লেক্স করে, রিফ্লেক্স কোন দিকে করবে? সাবজেক্টের নিজের দিকে রিফ্লেক্স করবে। এটার যে ভার্ব, সেই ভার্বটাকে বলে রিফ্লেক্সিভ ভার্ব, অর্থাৎ এই ক্ষেত্রে যে প্রোনাউনটা থাকে এবং যে ভার্বটা থাকে উভয়ই সাবজেক্টের নিজের দিকে চলে আসে, যেমন হি হার্ট হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। তো এই জায়গাটাতে আমরা যখন হি কিল্ড হিমসেলফ বা হি হার্ট হিমসেলফ, আচ্ছা হিমসেলফ বানানটা, আচ্ছা এইখানে হিমসেলফ আমি একটু তাহলে এইখানে দেখুন এই যে হিমসেলফ সরাসরি সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত, এবং এই ধরনের প্রোনাউনগুলো যেটা সাবজেক্টের দিকে ফিরে আসে তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এখন দেখেন এই যে পার্সোনাল প্রোনাউন, আমরা প্রোনাউন নিয়ে যেটা বলছিলাম যে প্রোনাউন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি, এবং এই প্রোনাউন নিয়ে আলোচনার শেষ নেই। মানে একটি গ্রামার বইয়ের বেশিরভাগ অংশটাই থাকে নাউন আর এই প্রোনাউন জুড়ে। তো এটা নিয়ে আলোচনার শেষ নেই, আমরা অত কঠিন জায়গায় যাব না। আমরা একটু ইনডেফিনিট প্রোনাউনে চলে আসি। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আমরা যেরকম নির্দিষ্ট করে বলি, আমরা ইনডেফিনিট প্রোনাউনে সেটাকে আমরা অনির্দিষ্ট করে দিই, অর্থাৎ এখানে নির্দিষ্ট থাকবে না। যেমন অন বয় ইজ কলিং ইউ, অন বয় কলস ইউ, সাম বয় কেম হিয়ার, somebody is knocking at the door। তাহলে এইখানে দেখুন আমরা যখন বললাম somebody is knocking at the door, আমরা জানি না কে, someone। এই জায়গাগুলোতে এই প্রোনাউনগুলো ইনডেফিনিট প্রোনাউন, এবং এই প্রোনাউনগুলো নির্দিষ্ট করে কাউকে বোঝায় না।
আচ্ছা, এরপরে আসি আমরা এই চারটুকু খুব গুরুত্বপূর্ণ। এটা যদি বিসিএস এর ক্লাস হতো বা অন্য অন্য জায়গার ক্লাস হতো বা যদি পিওর গ্রামারের ক্লাস হতো, আমরা এটা নিয়ে আরও অনেক কথা বলতাম। আপনাদেরকে শুধু আমরা টপিকটা এমনভাবে সাজিয়েছি, আপনারা ধারণা নেবেন। আপনাদের মূল কাজটা হবে আমরা ওইখানে যে প্রশ্ন ব্যাংক রেখেছি সেই প্রশ্ন ব্যাংকটার উপরে আপনারা মূল ফোকাসটা দেবেন। প্রশ্ন ব্যাংকের নিচে ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যায় যদি কোনো প্রবলেম মনে হয় আপনারা সোজা এসে এই যে আমাদের টপিক যে পার্টটা আছে সেই পার্টটা দেখবেন। আমরা একটু পার্সনটা একটু বলে নিই। পার্সনটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। পার্সন মানে হচ্ছে পুরুষ, ঠিক আছে? সেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে ব্যক্তি বা বক্তা নিজে। সেকেন্ড পার্সন হচ্ছে যাকে বলা হয়। যেমন আমি তোমাকে বলছি, খেয়াল করুন, আমি তোমাকে বলছি। তো এইখানে আমি হলাম ফার্স্ট পার্সন অর্থাৎ আই, এবং সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। আর থার্ড পার্সন হচ্ছে সোজা ভাষায় বলতে গেলে এই দুইজন বাদ দিয়ে বাকি যারা আছে তারা হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, প্লুরাল দুইটা আছে। তো ফার্স্ট পার্সনের এই যে জায়গাটা, এই চার্টটা আপনারা একটু ভালো করে দেখবেন। এই একটা চার্টের ভিতরে অনেক তথ্য আছে এবং একটা চার্টকে এক জায়গায় করতে আমার মোটামুটি ভালো সময় লেগেছে। তো এটা হচ্ছে যে এর নাম্বার ফার্স্ট পার্সনের সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পার্সন এটা কমন নাউন আই, উই। এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে কি? এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই। পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন। একটু মনে রাখবেন আপনারা, এটা নিয়ে প্রায় আমরা কনফিউজড হই। তারপরে হচ্ছে যে উইর বেলায় উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। পসেসিভ ফর্ম যেটা অ্যাডজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে আওয়ার। পসেসিভ ফর্ম প্রোনাউন ফর্ম হচ্ছে আওয়ার্স। এখন এর একটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেই। আমরা যদি বলি দিস ইজ মাই পেন। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দিস পেন ইজ মাই। বুঝতে পারছেন? দুইটার অর্থ এক। দিস পেন ইজ মাইন এটা হচ্ছে এইখানে পসেসিভ ফর্ম হিসেবে আসছে প্রোনাউন ফর্মে, আর মাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে আসছে। তো এভাবে আমরা প্রত্যেকটা একটু আপনারা সতর্কভাবে দেখে নেবেন। যেমন ইউ এর নমিনেটিভ ফর্ম হচ্ছে অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইউর, আর পসেসিভ ফর্ম হচ্ছে ইউরস। আর প্লুরাল ফর্ম একই এটা। আর থার্ড পার্সন যেটা, যেমন হি, শি, ইট, দে, হি হচ্ছে ম্যাসকুলিন, হিম, হিজ। আর ফেমিনিন ফর্ম শি, হার, হার্স। নিউটার ইটস, এটার ইয়ে হয় না, পসেসিভ হয় না। কমন জেন্ডার নিউট্রাল, তো দে, দেম, দেয়ার, দেয়ার্স। ঠিক আছে? এটা একটু দেখবেন। আপনারা যারা গ্রামার ভালো করে শিখতে চান, ইনশাল্লাহ যদি আমার সুযোগ হয় আমি আলাদা করে ইংলিশের একটি কোর্স চালু করার চেষ্টা করব, আপনাদের আশা করি উপকারে আসবে। তো আমরা এই যে জেন্ডার পড়লাম, এই পর্যন্ত আমরা মোটামুটি কি পড়তে হবে আমরা সেটা আইডেন্টিফাই করেছি। আমাদের পড়া এখনও শেষ হয়নি। আপনারা এখন একটু বলুন এই পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম আছে কি না? জি না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, তো এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে আমরা তো বাজারে অন্যান্য যে বই পাই সেই বইতে তো আরও অনেক তথ্য থাকে, এইখানে তথ্য একটু কম কেন? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন আসতে পারে। তবে এইখানে আমি ততটুকুই দিয়েছি যতটুকু আপনাদের পরীক্ষার জন্য দরকার। ঠিক আছে? আমাদের ৮০-র মধ্যে ৮০ পাওয়ার দরকার নেই, আমাদের ৮০-র মধ্যে 65 থেকে 60-এর মধ্যে 60 পাওয়ার দরকার নেই। আমরা যদি 45 থেকে 50 পাই, দ্যাটস এনাফ। ইনশাল্লাহ আমরা আরও বেশি পাবো, কারণ আমরা তো আমাদের যে মানে হিডেন জেমস বা আমাদের মহা অস্ত্র সেটা তো আছেই আমাদের। তো আজকে আমরা যেই পার্টটুকু পড়লাম, এই পার্টটুকুতে আপনাদের কোথায় কোথায় কার কার প্রশ্ন আছে একটু প্রশ্নটা করুন আমাকে।
হ্যাঁ, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন তো কোনো সমস্যা নাই। বইটা পাওয়ার পর তারপর পরে যদি সমস্যা পাই তখন আর কি স্যার জানাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার, হ্যাঁ জি বলুন। ওই যে বুকের উপাদান বাচক হিসেবে উল না দিয়ে কি পেপার দেওয়া যায় কিনা, কেন দেওয়া যায় না, পেপার গণনা যায়? মানে ওইখানে ওইটা হয়েছে কি, ওইখানে একটা চেইন হয়েছে, উড থেকে পেপার, পেপার থেকে বুক, মানে উড থেকে জি। উড থেকে যে পেপার যেটা হয়েছে সেটা ম্যাটেরিয়াল নাউন, আবার পেপার থেকে বই যেটা হয়েছে সেটা হচ্ছে কমন নাউন, মানে একটা সাইকেল। এখানে আরও অনেক পড়া আছে, আরও অনেক জটিল বিষয় আছে, আমরা ওই জটিলতার মধ্যে যাব না। আমরা চাই দ্রুত আমরা যদি এটাকে কভার করে ফেলতে পারি, ইনশাল্লাহ আমরা গ্রামারের আরও ডিপ বিষয় দিয়ে আমরা আলোচনা করতে পারবো, সেই সুযোগ আমাদের কাছে আছে। কিন্তু আমরা চাচ্ছি যে যেভাবেই হোক আমরা যতটুকু আমাদের দরকার অতটুকু আগে আমরা কমপ্লিট করি। হ্যাঁ, আচ্ছা, জাহানার আপনার মাইক্রোফোনটা অফ করুন। আচ্ছা, আমরা একটু বাকিদের কাছ থেকে একটু শুনতে চাই। শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম, আপনি একটু কিছু বলুন, একদম চুপ করে থাকলে হবে না।